গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই রাজধানীতে তীব্র পানি সংকট, চরম দুর্ভোগে নগরবাসী, দায় এড়াতে নানা অজুহাত ওয়াসার। ব্লগার ওয়াশিকুর হত্যার ঘটনায় 4 জনকে আসামি করে মামলা। গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে দাফন, এলাকায় শোকের ছায়া। সাক্ষী হাজির করতে বারবার রাষ্ট্রপক্ষের ব্যর্থতা। চট্টগ্রামের বহুল আলোচিত লালখান বাজার মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণ মামলার ভবিষ্যৎ অনিশ্চিত। অত্যাচার নির্যাতনে বাড়ি ছাড়া বরগুনার 14টি হিন্দু পরিবারকে আজকের মধ্যেই বসত ভিটায় ফেরত আনার আশ্বাস স্থানীয় প্রশাসনের। এবং মোবাইল ফোন ব্যবহারে উন্নয়ন সারচার্জ আরোপে নেতিবাচক প্রভাবের আশঙ্কা অপারেটরদের। গ্রাহকরা বলছেন, উন্নয়নে কাজে লাগালে বাড়তি টাকা দিতে আপত্তি নেই। সময় সংবাদে সঙ্গে আছি আমি তানজিমুনিয়াত। শুরুতে রাজধানীতে পানি সংকট নিয়ে সময়ের বিশেষ রিপোর্ট। গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই রাজধানীতে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী, আর বেশিরভাগ এলাকায় দুর্গন্ধযুক্ত পানি পাচ্ছেন গ্রাহকরা। এজন্য ওয়াসার অব্যবস্থাপনাকেই দুষছেন নগরবাসী। তবে ওয়াসার দাবি, পরিশোধনে বেশি কেমিক্যাল ব্যবহার করায় পানিতে দুর্গন্ধ এবং কয়েকটি পাম্প নষ্ট থাকায় সাময়িক সমস্যা হচ্ছে। মিজানুর রহমান খবরের রিপোর্ট। পশ্চিম যাত্রাবাড়ির জেলেনগর লেনের বেশিরভাগ বাড়িতেই পানি নেই কয়েক মাস ধরে। ভরসা কেবল ওয়াসার পাম্প থেকে 2 গজ দূরের এই কলটি। তবে সেখানেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর কারো ভাগ্যে জোটে আর কারো ভাগ্যে জোটে না। টানতে টানতে চাপা বিষ করে, বেশি আসে না। পানি প্রেসার কম আছে আর কি, এই কারণে এই কলটা পানি আসে না। আর মন্দিরে আপনার প্রায় বাড়িতেই পানি নেই। কিন্তু পানির অপচয়ের নজিরবিহীন উদাহরণ আছে পার্শ্ববর্তী সায়েদাবাদ এলাকায়। এখানে বছরখানেক ধরে ওয়াসার পাইপ ফেটে পানি উপচে পড়ে ফ্লাইওভারের প্রবেশপথ এবং পাশের এলাকা পরিণত হয়েছে নালায়। এদিকে সায়েদাবাদ সহ পার্শ্ববর্তী এলাকার পানি দুর্গন্ধযুক্ত ও ব্যবহার উপযোগী নয় বলে অভিযোগ এলাকাবাসীর। 2-1 একালে গন্ধ, পচা দুর্গন্ধ আসে। চুলকানি হয়, ওই সময় তো পাতলা পায়খানা হয়, ডায়রিয়া হয়। মর্স জোনের 3 নম্বর এই পানির পাম্পটি বন্ধ আছে 1.5 মাসেরও বেশি সময় ধরে। মূলত এই পাম্প থেকে কোন রকম পানি সরবরাহ না থাকায় মোহাম্মদপুর হাউজিং এর এই এলাকাটির পানি সংকট তীব্র আকার ধারণ করেছে। ওয়াসার অন্য 2টি পাম্প থেকে পানি সরবরাহের মাধ্যমে 3 নম্বর জোনের ঘাটতি মেটানোর চেষ্টা চললেও স্থানীয়দের ওয়াসার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। চাবি দিয়ে খোলে, আবার টাকা খায়, আবার ছাড়ে। 1 মাস 17 দিন ধরে কেউ ঘুমাইতে পারি না। বাচ্চা কাচ্চা সবাই কলসি লই দৌড়ে। 300 টাকার গাড়ি 500 টাকা নেয়, তাও আসে না। ঢাকা ওয়াসার দাবি, পানির স্তর নিচে নেমে যাওয়ায় বছরের এই সময়টাতে প্রতি বছরই সমস্যা দেখা দেয়। ডিপ টিউবওয়েল ডিফাঙ্ক্ট হয়ে গেছে, সো দে উইল টেক কেয়ার অফ ইট। এত বেশি দূষিত থাকে নদীর পানি, যেটাকে আমরা প্রথমে প্রি ট্রিট করি, তারপরে নর্মাল ট্রিটমেন্ট করি। কিন্তু এই ক্ষেত্রে অ্যামোনিয়ার ভাগ এত বেশি থাকে যে আমাদের সেটাকে নিউট্রালাইজ করার জন্য ক্লোরিন ব্যবহার করতে হয়, এবং সেই ক্লোরিন ব্যবহারের কারণে একটা ধাঁচ বা একটা ধাক পানিতে থেকে যায়। পাইপলাইন বদল করার জন্য শুরু হওয়া 4 বছর মেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন হলে পানি বন্টনেরই সমস্যা দূর হবে বলে দাবি ঢাকা ওয়াসার। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। ব্লগার ওয়াশিকুর রহমানের লাশ তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জের ইউনিয়নের হাজিপুর গ্রামে দাফন করা হয়েছে। এর আগে লাশ সেখানে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন তার স্বজনেরা। একমাত্র বোন সীমা আক্তারের জন্য গত রোববার কাপড় কিনে পাঠিয়েছিলেন ওয়াশিকুর, আর একদিন পরেই ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুর খবর পৌঁছল তার কাছে। সেটি যেন কিছুতেই মেনে নিতে পারছেন না সীমা আক্তার। কোনো সান্ত্বনাই যেন কাজে আসছে না তাদের। এ সময় ওয়াশিকুর রহমানকে যারা খুন করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজনেরা। কালকে রাত্রে শেষ কথা হয়েছে ওর সাথে। এমনিতেই খোঁজ খবর, ওর আরেকটা ভালো চাকরি হওয়ার কথা, ওই ব্যাপারটা আমাকে জানালো। এই ছোটখাটো একটা চাকরিও করে, এতটুকু জানি। লেখাপড়া করে, চাকরিও করে। ওর জন্য আবার জামা কাপড় কিনা হয়েছে, আমার ছেলে আনছে। বলছে যে এগুলা ঠিক আছে, তাহলে আপু ঢাকাতে পাঠাই দিও। এগুলো কথাবার্তা বোন ভাই আলোচনা করছে আর কি। উশৃঙ্খল কোনো এর কাছে নাই, ঠিক আছে। উনি মনে করেন না যে ঢাকায় থাকে, আসে 1-2 দিন থাইকা চলে যায় বাড়িতে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই দৃষ্টান্তমূলকভাবে। এদিকে ওয়াশিকুর রহমান হত্যার ঘটনায় 4 জনকে আসামি করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করা হয়েছে। গতরাত 10:30টার দিকে ব্লগার ওয়াশিকুর রহমানের বোন জামাই মনির হোসেন এই মামলাটি করেন।
হত্যার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক জিকরুল্লাহ ও আরিফুল ইসলামের পাশাপাশি মামলায় আসামি করা হয়েছে তাহের ও মাসুদ নামের আরও দুজনকে। মামলা দায়েরের পর রাত 11:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে ওয়াশিকুর রহমানের লাশ নিয়ে লক্ষ্মীপুর রামগঞ্জের গ্রামের বাড়ির দিকে রওনা দেন তার স্বজনরা। ওনারা স্পটে দুইজনকে ধরছে, ধরা ওনাদের দুইজনের স্টেটমেন্টে আরো দুইজনের নাম আসছে, 4 জনকে আসামি করা হয়েছে। আমার ভাই মারা গেছে, আমি তো চাইলে আমার ভাইরে ফিরে পাইতাম না, কিন্তু আমি এর সঠিক বিচার চাই। যেভাবে সঠিক সুষ্ঠু বিচার হয়, দোষীদের বিচার হয়, সেটাই চাই। আসামি 2 জন গ্রেপ্তার আছে, সেই বাকি যে 2 জন আরো আছে এজাহারে, সেই 2 জনকে গ্রেপ্তারের লক্ষ্যে এবং অন্যান্য আনুষঙ্গিক সহযোগী আসামি গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। এর আগে গতকাল সকালে রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকায় ওয়াশিকুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ও পুলিশ 2 মাদ্রাসা ছাত্রকে আটক করে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্মীয় মতাদর্শ নিয়ে বিরোধের জেরেই ওয়াশিকুরকে হত্যার বিষয়টি স্বীকার করেছে আটক হওয়া মাদ্রাসা ছাত্র আরিফ ও জিকরুল্লাহ। রাজধানীর বেগুনবাড়ি জীবিকার মোড়ের যেখানে খুনের ঘটনা ঘটে সোমবার দিনভর সেখানে ছিল উৎসুক জনতার ভিড়। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল 9:15টার দিকে এক যুবকের ওপর চাপাতি নিয়ে 3 যুবককে হামলে পড়তে দেখেন মধ্যবয়স্ক এক নারী। তার চিৎকারে ওই 3 হামলাকারীকে ধাওয়া করে জনতা। পরে পুলিশের সহায়তায় তাদের মধ্যে 2 জনকে আটক করা হয়। পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র সূত্রে জানা যায়, হতভাগ্য যুবকের নাম ওয়াসিকুর রহমান। মাস্টার বাড়ির থেকে আজমিরের সামনে থেকে সারা কইতাছে কি হয়েছে, আমি কি মানুষ মেরে রাখছি, ঠিক আছে কুবাই এই যে 3টা যাইতেছে, ঠিক আছে জিনিসপত্র লইয়া। পরে সারেরাও আমার পিছে পিছে দৌড়াইতেছে, আরো একটা সারা ছিল 2 জন আমার পিছে ধরে, পরে হিজলারা সামনে পড়ছে, ঠিক আছে হিজলারা আটকাইছে, পরে যাইয়া ধরছি আমরা। পুলিশ জানিয়েছে, বেগুনবাড়ি এলাকার হারুন সাহেবের বাড়ি নামে পরিচিত এই টিন শেড বাড়ির 3য় তলায় থাকতেন ওয়াসিকুর। 150 বেশি ঘরের এই বাড়ির কোনো বাসিন্দা অবশ্য পুলিশের এ দাবি সম্পর্কে নিশ্চিত নন। আটক করার পরপরই তেজগাঁও শিল্পাঞ্চল থানায় 2 মাদ্রাসা ছাত্রকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ জানিয়েছে, চেক পোলো শার্ট পরা জিকরুল চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা এবং আরিফ মোহাম্মদপুরের দারুল উলুম মাদ্রাসার ছাত্র। দুজনই প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্মীয় মতাদর্শ নিয়ে বিরোধের জেরে হত্যার কথা স্বীকার করেছে বলেও জানিয়েছে পুলিশ। তাদের ভাষায় এই যে ভিকটিম, যে নিহত যে ভদ্রলোক, উনি ব্লগে লেখালেখি করতেন এবং বিভিন্ন বিষয়ে সমালোচনা করতেন, এবং এই কারণেই তারা তাকে হত্যার উদ্দেশ্যে তারা বিভিন্ন সময় ঢাকা এবং হাটহাজারীর বিভিন্ন জায়গায় তারা মিলিত হয়, পরিকল্পনা করে, এবং এই পরিকল্পনার অংশ হিসাবে গতকালকে তারা ঢাকায় আসে এবং তারা তার বাসাটা রেকি করে। ওয়াসিকুরের খুন হওয়ার খবরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন তার কর্মক্ষেত্র ফারিস্ট এভিয়েশন নামের ট্রাভেল এজেন্সির কর্মকর্তা এবং এক চাচাতো বোন। ওয়াসিকুরের লেখালেখির বিষয়ে তারা কিছুই জানতেন না বলেও জানানো হয়। ও ভালো পড়াশোনা করে, তারপরে নতুন চাকরিতে ঢুকছে, এতটুকু পর্যন্ত খবর জানি, আর এর বাইরে কিচ্ছু জানি না। ট্রাভেল এজেন্সিতে সে ট্রেনি অফিসার হিসেবে ছিল, কম্পিউটারের রিজার্ভেশন সিস্টেমটা সে শিখছিল আমার এখানে। খুবই শান্ত, ভদ্র, সভ্য ছেলে, অফিসে আসতো, অফিসে যেত। এর আগে গত 26শে ফেব্রুয়ারি সন্ধ্যায় বইমেলা থেকে ফেরার সময় টিএসসি এলাকায় খুন হন বিজ্ঞান মনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে ইসলামী আইন প্রতিষ্ঠার লক্ষ্যে ভারতে জঙ্গি নেটওয়ার্ক গড়ে তুলে সেখান থেকেই বর্তমান গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল জেএমবি। বর্ধমান ঘটনার পর 177 দিন তদন্ত শেষে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ তাদের 164 পৃষ্ঠার চার্জশিটে এমন চাঞ্চল্যকর তথ্য উত্থাপন করেছেন। বাংলাদেশ ছাড়াও ভারতের জঙ্গিরা ওই ষড়যন্ত্রে জড়িত ছিল বলে উল্লেখ করা হয়। মামলার চার্জশিটে আরও বলা হয়, আসাম, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বর্ধমান, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জঙ্গি নেটওয়ার্ক প্রতিষ্ঠার জন্য বেছে নিয়েছিল জেএমবি। চার্জশিটে 8 জনকে পলাতক উল্লেখ করে 21 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে এনআইএ। অভিযুক্তদের তালিকায় 4 বাংলাদেশিদের মধ্যে একমাত্র সাজেদই এনআইএর হেফাজতে রয়েছে। গত 2 অক্টোবর বর্ধমান জেলার খাগড়াগড়ে একটি ভাড়া বাড়িতে বিস্ফোরণের ঘটনায় শাকিল মোল্লা এবং সোভান মণ্ডল নামে 2 জনের মৃত্যু হয়। এই ঘটনার পরপরই পশ্চিমবঙ্গ জুড়ে তোলপাড় শুরু হয়।
In the Bardhaman blast case, total 21 people are. বর্ধমান বিস্ফোরণ ঘটনায় এনআইএ আজ মামলার চার্জশিট দাখিল করেছে। চার্জশিটে মোট 21 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এদের মধ্যে 4 জন বাংলাদেশী। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগে এনআইএ মামলার চার্জশিট দাখিল করতে সক্ষম হয়েছে। Under UAPA, which is mandatory. রাষ্ট্রপক্ষ বারবার সাক্ষী হাজির করতে ব্যর্থ হওয়ায় চট্টগ্রামের বহুল আলোচিত লালখান বাজার মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণ মামলার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। মামলার বিচার শুরু হলেও সাক্ষ্য গ্রহণ পর্যায়ে এসে স্থবির হয়ে পড়েছে কার্যক্রম। আদালত থেকে 18 বার সমন জারি করা হলেও কোনো সাক্ষী উপস্থাপন করা যায়নি। অথচ চাঞ্চল্যকর মামলা হিসেবে দ্রুত নিষ্পত্তির জন্য মামলাটি বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়েছিল। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আলোড়ন সৃষ্টিকারী এই মামলায় আসামি হিসেবে রয়েছেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম এবং তার ছেলে সাহিত্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুফতি হারুন সহ 9 জন। চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে গত বছরের 6 জুন 9 আসামির বিরুদ্ধে চার্জ গঠনের পর মামলাটি দ্রুত নিষ্পত্তির সিদ্ধান্ত নেয় সরকার। সেই অনুযায়ী মামলার নথি বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রেরণ করা হলো। সাক্ষী না আসায় মামলার কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এ পর্যন্ত 18টা ডেট চলে গিয়েছে, কোনো সাক্ষী এ পর্যন্ত আসে নাই এবং এইভাবে সাক্ষী না আসার কারণে মামলার ভবিষ্যৎ নিয়ে আমি ব্যক্তিগতভাবে শঙ্কিত। সরকার এ পর্যন্ত কোনো সাক্ষী হাজির করতে পারে নাই। আমি মনে করি এটা সম্পূর্ণভাবে একটা মিথ্যা বানোয়াট মামলা। আমার মক্কেল ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। এক্ষেত্রে রাষ্ট্রপক্ষে নিয়োজিত কৌশলীর অভিযোগ, বারবার নোটিশ দেওয়া হলো, পুলিশ সাক্ষী আনতে গড়িমসি করছে। একই সাথে সাক্ষী না আসায় বেনিফিট অব ডাউটের সুযোগ নিচ্ছে আসামি পক্ষ। কারণ 135 কার্য দিবসের মধ্যে মামলা নিষ্পত্তি না হলে আইন অনুযায়ী মামলাটি আগের আদালতে ফিরে যাবে। এখান থেকে প্রসেস যাওয়ার পরেও সাক্ষী হাজির করার জন্য সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ ব্যবস্থা নেন, তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নাই। তারা যদি আদালতে হাজির না হন, সাক্ষ্য আইনের 114 গ ধারা অনুযায়ী আদালত ধরে নেবেন যে সাক্ষী আসলে সরকার পক্ষের মামলা সমর্থন করত না। সিএমপি কমিশনার জানান, চাঞ্চল্যকর এই মামলা সাক্ষী হাজির করাতে পুলিশের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেখানে সাক্ষী আনতে দেরি হচ্ছে, আমরা অবশ্যই আমাদের কাছে যদি সেই নোটিশগুলো আসে আমরা সঠিক সময়ে পৌঁছাবো এবং সাক্ষীগুলো হাজির করার চেষ্টা করব। 2013 সালের 7 অক্টোবর দুপুরে হেফাজত নিয়ন্ত্রিত লালখান বাজার মাদ্রাসায় ভয়াবহ গ্রেনেড বিস্ফোরণে 3 জন নিহত এবং 5 জন আহত হয়। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে বিস্ফোরক আইনে এই মামলাটি দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ 2014 সালের 8 ফেব্রুয়ারি মুফতি ইজাহার ও মুফতি হারুন সহ 9 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দিনের পর দিন অত্যাচার আর নির্যাতন সইতে না পেরে বাপদাদার ভিটে ছেড়ে চলে যাওয়া বরগুনার 14টি হিন্দু পরিবারকে আজকের মধ্যেই বসতভিটা ফিরিয়ে দেওয়া হবে। গতরাতে জেলার আকরাবাড়ি মন্দিরে অনুষ্ঠিত এক বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে এই আশ্বাস দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন পৈতৃক সম্পত্তি ছেড়ে আসা 14 হিন্দু পরিবার এবং জেলার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীরা। এর আগে গতকাল সকাল থেকে তালতলির বিভিন্ন স্থান থেকে সরিয়ে নেওয়া ঘরগুলোর বিভিন্ন অংশ সংগ্রহ করে পুলিশ। পরে সেগুলো হিন্দুদের ভিটে মাটিতে স্থাপনের কাজ শুরু করেন তারা। সবাই মিলে একটা সুন্দর একটা মত বিনিময় করলাম। সেখান থেকে সুচিন্তিত মতামত এসেছে এবং তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যাতে তারা তাদের ঘরে ফিরে যাবে। আমাদের সঙ্গে যখন যাবে আমি আশা করছি যে তাদের ভয়টা কেটে যাবে। আমরা যে অ্যারেঞ্জমেন্ট করেছি ওখানে ইনশাআল্লাহ তাদের ভয় কেটে যাবে। সময় সংবাদে আরো থাকছে। পয়লা বৈশাখকে সামনে রেখে বরিশালের পাইকারি বাজারে দফায় দফায় বাড়ছে ইলিশের দাম। চাহিদা বাড়ায় এই ধারা অব্যাহত থাকবে বলছেন বিক্রেতারা। এবং গঠনতন্ত্র ভেঙে আইসিসি চেয়ারম্যানকে দিয়ে বিশ্বকাপ ট্রফি দেয় দেশ বিদেশের গণমাধ্যমে সমালোচনার ঝড়। তীব্র নিন্দা দেশের ক্রিকেট সংশ্লিষ্টদেরও। মোবাইল ফোন ব্যবহারের ওপর 1% উন্নয়ন সারচার্জ আরোপ করে নতুন আইনের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, মোবাইল কোম্পানিগুলো গ্রাহকদের কাছ থেকে যে বিল নিচ্ছে তার সঙ্গে যোগ হবে এই 1% সারচার্জ। এর মাধ্যমে অর্জিত প্রায় 140 কোটি টাকা ব্যবহার করা হবে স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নে।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের হিসেব অনুযায়ী বর্তমানে বাংলাদেশে মোবাইল ফোনের সংযোগ সংখ্যা 12 কোটি 11 লাখের বেশি। একসঙ্গে সক্রিয় থাকে প্রায় 7 থেকে 8 কোটি মোবাইল সিম। আর এনবিআর এর হিসেব অনুযায়ী একজন মোবাইল ব্যবহারকারী প্রতি মাসে গড়ে 200 টাকা ব্যবহার করেন। 1% করে প্রতি ব্যবহারকারী মাসে গড়ে 2 টাকা করে সারচার্জ দিলে সরকারের খাতায় জমা হবে 140 কোটি টাকা, যা ব্যয় হবে শিক্ষা এবং স্বাস্থ্য খাতের উন্নয়নে। এমন পরিকল্পনার কথা মাথায় রেখেই সারচার্জ ও লেভি আরোপ ও আদায় আইন 2015-র খসড়ার চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা। মোবাইল ফোন ব্যবহারকারীগণ যে সকল সেবা গ্রহণ করেন তার মূল্যের উপরে মাত্র 1% সারচার্জ আরোপ করা হলে 140 কোটি টাকা সারচার্জ আদায় করা সম্ভব হবে। এটা আনুমানিক হিসাব, যা শিক্ষা এবং স্বাস্থ্য উন্নয়নে ব্যয় করা যাবে। মোবাইল ফোনে যত ধরনের সেবা রয়েছে তার সবগুলোর উপরই প্রযোজ্য হবে এই সারচার্জ। 1% যে আপনার মোবাইল কোম্পানি আপনার কাছ থেকে যে আপনার বিল নিচ্ছে তার সঙ্গে 1% অ্যাড হবে। মোবাইল কোম্পানি এটা গভর্নমেন্ট টিমে মোবাইল কোম্পানির কাছ থেকে এটা পাস অন করবে আর কি। সুনির্দিষ্ট কোনো খাতে জনগণের কাছ থেকে অর্থ তুলতে সারচার্জ আরোপ করা হয়। বঙ্গবন্ধু সেতু নির্মাণের সময় সরকার সারচার্জ আরোপ করেছিল। তখন বাস, ট্রেন ও সিনেমার টিকিট কাটার সময় অতিরিক্ত অর্থ নেওয়া হতো, যা জমা হতো সেতুর তহবিলে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। এদিকে মোবাইল ফোনের সব ধরনের সেবার উপর 1% উন্নয়ন সারচার্জ আরোপের ফলে গ্রাহক পর্যায়ে নেতিবাচক প্রভাবের আশঙ্কা করছেন মোবাইল অপারেটররা। তারা বলছেন, গ্রাম পর্যায়ে ও নিম্ন আয়ের মানুষের মধ্যে এই প্রভাব হবে সবথেকে বেশি। তবে যে গ্রাহকের ওপর এই সারচার্জ, তারা বলছেন দেশের উন্নয়নে কাজে লাগলে বাড়তি টাকা দিতে আপত্তি নেই তাদের। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। এবং শিক্ষা, স্বাস্থ্য। গেল বছরের জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে মোবাইল ফোন ব্যবহারের উপরে সারচার্জ আরোপ করে তা শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যবহারের প্রস্তাব করেন। বিভিন্ন যাচাই বাছাই শেষে অবশেষে সোমবার মন্ত্রিসভার বৈঠকে উন্নয়ন সারচার্জ ও লেভি আইন 2015-র খসড়া অনুমোদন দেওয়া হয়। খসড়ায় বলা হয়, মোবাইল ফোন ব্যবহারের উপরে 1% উন্নয়ন সারচার্জ আরোপ করা হবে। পূর্বের 15% ভ্যাটের সঙ্গে যুক্ত হবে 1% অতিরিক্ত চার্জ। মোবাইল ফোন ব্যবহারকারীগণ যে সকল সেবা গ্রহণ করেন তার মূল্যের উপরে মাত্র 1% সারচার্জ আরোপ করা হলে শিক্ষা এবং স্বাস্থ্য উন্নয়নে ব্যয় করা যাবে। মোবাইল ফোনের যত ধরনের সেবা রয়েছে তার সবগুলোর উপরই এই চার্জ প্রযোজ্য হবে, আর তা বহন করতে হবে গ্রাহককেই। এর ফলে তৃণমূল পর্যায়ে গ্রাহকরা কিছু কিছু মোবাইল সেবা গ্রহণে নিরুৎসাহিত হতে পারে বলে আশঙ্কা করছে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন এমটপ। যার এফোর্ড করার ক্ষমতা আছে 1%, তার কাছে এটা কোনো অসুবিধা না। যার ক্ষমতা কম, তার কাছে মনে হয় যে এটা বাড়তি খরচ, ব্যয় বাড়ছে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা এক ধরনের প্রতিক্রিয়া হয়তো হবে। এখানে মোবাইলের সব ধরনের সেবার ক্ষেত্রে যদি 1% সারচার্জ আসে, তার মানে এখানে কিন্তু ইন্টারনেট ব্যবহারও আছে, বিভিন্ন স্বাস্থ্যসেবা, কৃষি, তথ্য, শিক্ষা, এই সমস্ত সেবাগুলো নিচ্ছি। তার মানে এই সেবার আমার ব্যয় বেড়ে যাচ্ছে। ব্যয় বেড়ে গেলে স্বাভাবিকভাবে মানুষের কিছু না কিছু সেবা নিতে তখন পিছিয়ে যাবে। উন্নয়নমূলক কাজের লক্ষ্যে 1% চার্জ নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন শহরের গ্রাহকরা। 1% ওনারা কেটে নিবে, এটা যদি কোনো কারো উপকার হয়, কোনো ভালো কাজে লাগে, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। শিক্ষা খাতে হয় বা বিভিন্ন খাতে, যেমন চিকিৎসা খাতে হয়, এইসব খাতে যদি সরকার ভর্তুকি দেয় আমাদের এই ফোনের টাকাটা নিয়ে, তাহলে আমরা অবশ্যই এটা ভালো চোখেই দেখি। প্রত্যেকের কাছ থেকে 1 টাকা করে গিয়ে এটা হচ্ছে যে যখন সম্মিলিতভাবে একটা বিশাল রূপ নিবে, তখন এটা দেশের ভালো কোনো কাজে লাগতে পারে। জাতীয় সংসদে পাশ হলেই আরোপ করা হবে নতুন এই চার্জ, আর এ বাবদ বছরে 140 কোটি টাকা আয় হবে বলে আশা করছে সরকার। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এইচএসসি ও সমমানের পরীক্ষার সময় রাজনৈতিক দলগুলোকে হরতাল অবরোধের মতো কর্মসূচি না দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল সচিবালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এ সময় এইচএসসি ও সমমানের পরীক্ষা রুটিন অনুযায়ী হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সময় নষ্ট করে আমাদের যদি আমরা এই দীর্ঘ পরীক্ষা নিতে যাই অন্য কৌশল অবলম্বন করে, তাহলে পরে আমাদের ছেলে মেয়েদের আরেকটা বছর নষ্ট হয়ে যেতে পারে। আমরা এই দিক দিতে পারি না। আমরা যে রুটিন ঘোষণা করেছি, অন্য যে কোনো ধরনের বাধা বিপত্তি আসুক সেটাকে অতিক্রম করে আমরা সেইটা পরীক্ষা নিব। এবং যারা পরীক্ষায় বাধা সৃষ্টি করছেন বা হরতাল ইত্যাদি আহ্বান করে, তাদেরকে আমরা আহ্বান জানাবো আবারও যেন তারা এই 3 মাসের অভিজ্ঞতা থেকে, মানুষের মনোভাব থেকে এবং তাদের ব্যর্থতা থেকে তারা এই শিক্ষা লাভ করে আমাদের ছেলে মেয়েদেরকে পরীক্ষায় বাধাগ্রস্ত না করেন। আগামী 8 এপ্রিল থেকে 3 সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীরা প্রতীক ছাড়াই নিজেদের প্রচারণা চালাতে পারবেন।
গতকাল কথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম। তিনি জানান, তফসিল অনুযায়ী 10 এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে, আর তাই এর আগের দুদিন প্রতীক ছাড়াই প্রচার চালানো যাবে। আচরণ বিধিমালায় যেটা আছে সেটা হলো যে নির্বাচনের 21 দিনের পূর্বে আচরণ করা যাবে না, আপনার প্রচারণা করা যাবে না। তো এটা হিসাব করলে যেটা হতে পারে যে 8 তারিখ থেকে হয়তো প্রচারণা করা যাবে, মানে সিম্বল পাওয়ার পরে সিম্বল দেওয়া হবে হলে 10 তারিখ। 2 দিন সিম্বল ছাড়া তারা প্রচারণা করতে পারবে। আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীদের হলফনামা ওয়েবসাইটে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গতকাল সন্ধ্যায় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই হলফনামা প্রকাশ করা হয়। এর মধ্যে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস ও আওয়ামী লীগ সমর্থিত সাইদ খোকনের হলফনামা প্রকাশ করা হয়েছে। এছাড়াও নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে ঢাকা উত্তরের প্রার্থী ববি হাজ্জাজের হলফনামাও প্রকাশ করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উত্তর ও দক্ষিণ মুগদা নিয়ে 6 নম্বর ওয়ার্ড এবং উত্তর কমলাপুর, দক্ষিণ কমলাপুর, কবি জসিমউদ্দিন রোড, ব্যারাক, সোনালী ব্যাংক কলোনি নিয়ে গঠিত 8 নম্বর ওয়ার্ড। এসব এলাকাবাসীর অভিযোগ, নানা সমস্যার কারণে উন্নয়ন থমকে আছে এই 2 ওয়ার্ডে। এদিকে নির্বাচনে জয়ী হলে সমস্যার সমাধানে কাজ করার প্রতিশ্রুতি সম্ভাব্য প্রার্থীদের। ফখরুল শাহিনের রিপোর্ট। মুগদাবাসীর পানির জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করার এই দৃশ্য প্রায় প্রতিদিনের। এই ওয়ার্ডে এই একটি মাত্র পানির পাম্প থেকে মেলে বিশুদ্ধ পানি, তাই পানির কষ্ট এখানকার বাসিন্দাদের নিত্য সঙ্গী। এছাড়াও বিদ্যুৎ ও গ্যাসের সংকট, অপ্রশস্ত রাস্তাঘাট এবং অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা এই ওয়ার্ডের প্রধান সমস্যা বলে জানালেন এলাকাবাসী। কারেন্ট নেই, এই তো মোটামুটি 3 ঘন্টার মতো আমি এখানে দাঁড়িয়ে আছি এই পানি নেওয়ার জন্য। কারেন্টের সমস্যা, গ্যাসের সমস্যা, পানির সমস্যা, রাস্তাঘাট, এগুলোর সমস্যা, এগুলো তাদের কাছে আমরা চাওয়া পাওয়ার আছে। 6 নম্বর ওয়ার্ডের পাশেই রয়েছে 8 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে সবচেয়ে বড় সমস্যা দীর্ঘদিন ধরে রাস্তার মোড়ে পড়ে থাকা ময়লা ভর্তি ডাস্টবিন, যার ফলে নানা রোগব্যাধিও হচ্ছে এলাকাবাসীর। এই ডাস্টবিনটার কারণে এখানে খুব অসুবিধা হইতেছে। পানি, বিদ্যুৎ এগুলি যাতে ভালো থাকে। নির্বাচনে জয়ী হলে এসব সমস্যা দূরীকরণে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিলেন 2 ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থীরা। মাদকের একটা বিশাল সমস্যা রয়ে গেছে এখানে, যত দ্রুত সম্ভব এলাকার মুরব্বী এবং যুব সমাজকে নিয়ে চেষ্টা করব এটা আশু সমাধান। স্থায়ী কাঁচা বাজার, কমিউনিটি সেন্টারকে আরও আধুনিকায়ন, জলাবদ্ধতা দূরীকরণ সহ এলাকাবাসীর সকল সমস্যার কার্যকর ভূমিকা পালন করা। এই 2 ওয়ার্ডে মোট 3 লক্ষ লোকের বসবাস, যার মধ্যে ভোটার রয়েছেন প্রায় 1.5 লক্ষ জন, যারা মোট 23টি কেন্দ্রে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এলাকাবাসীর অভিযোগ, নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দিলেও ভোটে জয়লাভ করার পর সব কথাই ভুলে যান প্রার্থীরা। তবে আসন্ন ঢাকা সিটি নির্বাচনে বিজয়ী প্রার্থীরা দীর্ঘদিনের জমে থাকা সমস্যাগুলোর সমাধান করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জে একটি ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং আহত হয়েছেন আরও 3 জন। হাইওয়ে পুলিশ জানায়, ভোরে ঢাকা বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার দাঁতপুর এলাকায় ঢাকাগামী একটি প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কয়লা বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক নিহত হন এবং আহত হন 3 জন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে দুর্ঘটনা কবলিত ট্রাক ও প্রাইভেট কারটি জব্দ করে হাটিকুমরুল থানায় নিয়ে যাওয়া হয়। এদিকে গতকাল খুলনা, বগুড়া ও টাঙ্গাইলে ট্রাক চাপায় 4 স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে আরও 4 জন। ঘটনার প্রতিবাদে বগুড়ায় প্রায় 2 ঘন্টা ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। তাদের অভিযোগ, পুলিশের বেপরোয়া গাড়িকে সাইড দিতে গিয়েই ঘটেছে এই দুর্ঘটনা। আমাদের ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আমার ছেলে কালকে আমার জাতি রয়েছে, ডাকে শুয়েছিল, আজকে সেই ছেলে এখনো খায়নি। আমার রাত্রি ডাকে রয়েছে ছেলের জন্য। আল্লাহ, তুচ্ছ বিষয় নিয়ে বাবার সাথে অভিমান হয়েছিল অমিতের। ছেলের অভিমান আর ভাঙানো হলো না বাবার। দুরন্ত কিশোর সন্তানের প্রিয় মুখটি শেষবারের মতো দেখতেও দেয়া হচ্ছে না বাবাকে। একটু অসাবধানের এই দুর্ঘটনা যেন তছনছ করে দিয়েছে গোটা পরিবারটি। প্রত্যেকটা ফ্যামিলিতে সরকার আবদার করে যে ছেলেমেয়েদের ঠিক মতন বয়সে গাড়ি কিনে দিক। শুধু খুলনা শহর না, টোটাল বাংলাদেশে স্ট্যান্ড বলতে কোনো শব্দ থাকবে না। খুলনায় খানজাহান
শাহজাহান আলী সেতু টোল প্লাজা এলাকায় সকালে ঘটে এই দুর্ঘটনা। ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল আরোহী খুলনা মডেল স্কুলের 8ম শ্রেণীর ছাত্র অমিত। আহত হয় আরো 2 সহপাঠী। এদিকে বগুড়ার গোকুলে নিহত স্কুল ছাত্র রিয়াদের স্বজনরা জানান, সকালে নিজেই সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল সে। পেছন থেকে একটি ট্রাকের ধাক্কায় মুহূর্তে কেড়ে নেয় তার প্রাণ। নিহত রিয়াদ গোকুল তসলিমউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্র। ছোট থেকে ছাত্র, গরিব ছেলে এবং কর্মকর্তা বাপটা লেবারি করে। এই ঘটনায় চালক সহ ট্রাকটি আটকের চেষ্টা করছে পুলিশ। গোকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর একজন ছাত্র রিয়াদ নামের, তাকে পিছন থেকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলে মারা যায়। ট্রাকটি জব্দ আছে। আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি চেষ্টা করব ট্রাক মালিক যেন তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন। তবে এলাকাবাসীর অভিযোগ, পুলিশের গাড়ি সাইড দিতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে রিয়াদের সাইকেলটিকে চাপা দেয় ট্রাকটি। এই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় 2 ঘন্টা ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে। ঘুরে বেরিয়েছে, তখন এই ট্রাকের ড্রাইভারটা নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাচ্চাটাকে চাপা দিছে। পুলিশের ড্রাইভারের ফাঁসি চাই, আর পুলিশের ড্রাইভার এমন ব্যাপার গাড়ি চালায়, এই চাঁদা লোপের দুর্ঘটনাগুলো ঘটতেছে। এদিকে টাঙ্গাইলের জোকারচর এলাকায় ট্রাকের চাপায় অটো রিকশার 2 আরোহী এলিজা ও মর্জিনা মারা গেছে। আহত আরো 4 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের স্বজনরা জানান, কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি দাখিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল তারা। সময় সংবাদ, ঢাকা। এছাড়া গতকাল নওগাঁয় 2টি বাসের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত 10 জন আহত হয়েছে। অন্যদিকে নড়াইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত এবং আরও 20 জন আহত হয়। রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়ে 7 টন জাটকা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় 11 জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়েছে। গতরাত 2:30 থেকে আজ সকাল 7টা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় রাজধানীর বাইরে থেকে আসা জাটকার বেশ কয়েকটি চালান আটক করা হয়। এসব ঘটনায় আড়তদার ও মাছ বিক্রেতা মিলিয়ে 11 জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি আর্থিক জরিমানাও করা হয় বলে জানান অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা। এছাড়া আটক জাটকাগুলো রাজধানীর বিভিন্ন এতিমখানা ও গরিব দুঃখীদের মাঝে বিতরণ করা হয়। মৎস্য সংরক্ষণ যে আইন আছে সেই আইন অনুযায়ী এটা জুন থেকে নভেম্বর এই 4 মাস, এই 8 মাস সময়কাল এই মাছ ধরা সম্পূর্ণ পরিমাণে ধরা, এটা পরিবহন করা এবং বাজারজাত করা সম্পূর্ণ পরিমাণে নিষিদ্ধ। কিন্তু কিছু পরিমাণ অশুদ্ধ ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় এই ধরনের মাছগুলা তারা ধরছে। সামনে পহেলা বৈশাখ, আর এই সুযোগে বরিশালে পাইকারি বাজারে দফায় দফায় বাড়ছে ইলিশের দাম। ইলিশের মন এখনই 1,40,000 টাকা। আস্তে আস্তে ইলিশ চলে যাচ্ছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এদিকে বিক্রেতারা বলছেন, শেষ চৈত্র পর্যন্ত ইলিশের দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকবে। আমিনুল ইসলামের তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বাংলা নববর্ষ উপলক্ষে দেশ বিদেশের বাঙালিদের কাছে ইলিশের কদর অনেক বেড়ে যায়। এ কারণে বেড়ে গেছে ইলিশের চাহিদা, কিন্তু সরবরাহ চাহিদার তুলনায় অনেক কম। তাই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ইলিশের দাম। ফলে ইলিশ এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে বলে জানান ক্রেতারা। আগে যে মাছটা 700 থেকে 800 টাকা করে কেজি কিনা লাগতো, আজকে সেটা 1000-1200 টাকা দিয়ে কেজি কিনতেছে। যে কোনো ক্রেতাই এটা কিনতে পারবে না, যাদের পয়সা আছেন তারাই এগুলো কিনতে পারবেন। সাধারণ মানুষের জন্য এই ইলিশ মাছ কেনা বড় অসম্ভব হয়ে দাঁড়াইছে। মানুষের হাতের নাগালের বাইরে চলে গেছে ইলিশ মাছের দাম। বরিশালে 1.5 কেজি ওজনের ইলিশের পাইকারি মন এখনই 1,40,000 টাকা বলে জানান পাইকারি বিক্রেতারা। 1 কেজি 200 গ্রামের মাছের দাম গেছে 90 থেকে 95,000 টাকা। 1 কেজি মাছের মূল্য গেছে আজকে 83 থেকে 85,000 টাকা। একদিকে অভিযান, এই জন্য মাছ আসতেছে না, আর একদিনের আমরা পান্তা ইলিশের জন্য এই জন্য মাছের দাম বৃদ্ধি। অন্যদিকে ইলিশের আড়তদাররা বলছেন 30 চৈত্র পর্যন্ত ইলিশের দাম বাড়া অব্যাহত থাকবে। পয়লা বৈশাখ সামনে এবং জাটকা রক্ষার অভিযান চলতেছে। এই কারণে আমদানি কম হওয়ার কারণে ইলিশের চাহিদার তুলনায় আমদানি কম, সেই জন্য দাম বাড়তেছে। এই দামটা 30 চৈত্র পর্যন্ত অব্যাহত থাকবে, এরপর বাজার স্বাভাবিক হয়ে যাবে। ইলিশ মৌসুমে এখানকার মোকামে 2 থেকে 3,000 মেট্রিক টন ইলিশ দৈনিক বেচা কেনা হয়। সরবরাহ কম থাকায় এখন দৈনিক মাত্র 150 থেকে 200 মেট্রিক টন ইলিশ বেচা কেনা হচ্ছে। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল।
অনলাইনে আমদানি রফতানি পণ্যের দ্রুত শুল্কায়ন ও রাজস্ব আদায় বাড়ানোর জন্য 2013 সালের সেপ্টেম্বরে চট্টগ্রাম সহ বিভিন্ন কাস্টম হাউসে অত্যাধুনিক প্রযুক্তির অ্যাসাইকুডা ওয়ার্ল্ড চালু করে এনবিআর। কিন্তু ঘন ঘন সার্ভার বিকল হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবহারকারীদের। এতে সময় মতো পণ্য ডেলিভারি নিতে না পারায় একদিকে আমদানিকারকদের লোকসান হচ্ছে, অন্যদিকে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায়ও বিঘ্নিত হচ্ছে। ব্যবহারকারীদের মতে জরুরি প্রয়োজনে কাস্টম হাউসে স্থাপিত ব্যাকআপ সার্ভারটি চালু থাকলে শুল্কায়নে বিঘ্ন হতো না। বিস্তারিত জানাচ্ছেন হাজারা শিউলি। শুল্কায়ন কার্যক্রমকে দ্রুত ও সহজ করতে সম্পূর্ণ ওয়েব বেস সিস্টেম অ্যাসাইকুডা ওয়ার্ল্ড চালু করেছিল এনবিআর। কিন্তু চালুর পর থেকেই নানা কারিগরি ত্রুটির কারণে অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের সার্ভার বিকল হচ্ছে ঘন ঘন। গত দুদিনের সার্ভারের সমস্যার কারণে অনলাইনে আমদানি পণ্যের আইজিএম দাখিল ও অ্যাসেসমেন্ট নোটিশ পেতে চরম দুর্ভোগে পড়েছেন ব্যবহারকারীরা। ব্যবসায়ীদের দাবি, যথাসময়ে শুল্কায়ন করতে না পারায় বন্দর থেকে পণ্য খালাসে দেরির কারণে তাদের অতিরিক্ত ড্যামেজ দিতে হচ্ছে। একটা যদি রিরুট করতে পারে 10টা রিরুট হয় না, 2 ঘন্টা সার্ভার লাইন, 1 মিনিটের জন্য আসলে 2 ঘন্টা সার্ভার লাইন থাকে না। এটা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অন্য কোনো টেকনিক্যাল কোনো ব্যবস্থা না রেখে এই সার্ভার এইভাবে চালিয়ে যাবে আর আমরা এইভাবে ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকবো, এটা হতে পারে না। এক্ষেত্রে শুল্কায়ন কার্যক্রমকে নিরবিচ্ছিন্ন রাখতে ন্যাশনাল সার্ভারের বিকল্প হিসেবে চট্টগ্রাম কাস্টমস হাউসে 1 বছর আগে ব্যাকআপ সার্ভার স্থাপন করা হয়, কিন্তু এনবিআর সেটি চালু না করায় তা কোনো কাজে আসছে না। সকল ব্যবস্থা থাকার পরেও এটি সচল হয়নি। এটি সচল থাকলে হয়তো এটার সুফল আমরা পেতাম। যেমন গতকাল যখন ঢাকার থেকে আমাদের সংযোগ হচ্ছে না, আমরা হয়তো এইটিকে বিকল্পভাবে চালাতে পারতাম। কাস্টমস কর্মকর্তারা জানান, সার্ভারে কোনো সমস্যা হলে ব্যবহারকারীদের ভোগান্তি নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। তৃতীয় বিশ্বের মতো দেশে এই ধরনের সিস্টেম মেনটেন করা বা এখানে যে বিনিয়োগ যতটুকু করা অনেক বেশি বিনিয়োগ দরকার বা ব্যাকআপ সিস্টেমে। তবে আমাদের সীমিত সময়ের মধ্যে আমরা মনে করি আমাদের যে ব্যবস্থা চালু আছে এটা আমাদের চাহিদা বা সাপ্লাই ডিমান্ড মিট আপ করতে সক্ষম। ব্যবহারকারীদের দাবি, সারা দেশে শুল্কায়ন কার্যক্রম নিরবিচ্ছিন্ন রাখতে ন্যাশনাল সার্ভারকে সার্বক্ষণিক সচল রাখার পাশাপাশি সংকটকালীন সময়ের জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে। হাজারা শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। সংস্কার ও সংরক্ষণের অভাবে 145 বছরের পুরনো দিনাজপুর পৌরসভার রাস্তা, ড্রেন ও কালভার্টের বেহাল দশা। ফলে প্রতিনিয়ত দুর্ভোগ আর ভোগান্তির মধ্যে চলাচল করতে হয় পৌরবাসীকে। কাউন্সিলরদের দাবি, মেয়রের ব্যর্থতার কারণে ইউজিসি প্রকল্পের 12 কোটি টাকা ফেরত যাওয়ায় স্থবির হয়ে পড়েছে উন্নয়ন কাজ। অবশ্য মেয়র বলছেন, সরকার সহযোগিতা না করায় পৌরসভার উন্নয়ন করা সম্ভব হয়নি। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মজিদ আলমের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1869 সালে প্রতিষ্ঠিত হয় দিনাজপুর পৌরসভা। পৌরসভার জনসংখ্যা 1,87,000। কিন্তু গত 4 বছরে উন্নয়নমূলক কাজ না হওয়ায় রাস্তাগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ড্রেনগুলো ময়লা আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। পৌরসভার 122 কিলোমিটার পাকা রাস্তার 60% পথচারী সহ যানবাহন চলাচলের অনেকটা অযোগ্য। নিমতলা মোড় পর্যন্ত রাস্তাঘাট খুবই খারাপ, বিশেষ করে আমাদের মুন্সিপাড়ার রাস্তা মসজিদের সামনে ভাঙা। রাস্তা খারাপ, ছোট মানে দুই দিকে, এইদিকে গাড়ি গেলে এদিকে পাস হতে পারে না। প্যাসেঞ্জারের সমস্যা, গাড়ির সমস্যা, গাড়ি বিয়ারিং ভেঙে যাচ্ছে এই রাস্তার কারণে। রাস্তাগুলা মানে ভাঙা, গাড়ি ঘোড়া চলাই যায় না। প্যাসেঞ্জার একটা অসুস্থ রুগী উঠাইলে রুগীটা মনে হয় আরো অসুস্থ হয়ে যায়। প্রত্যেকটা রাস্তায় একেবারে জঘন্য হয়ে আছে। আচ্ছা, রিক্সা চালাবার গেলে রিক্সা ভাঙে, চেসিস ভাঙে। মেয়রের ব্যর্থতাকে দায়ী করে কাউন্সিলররা জানালেন, পৌর নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। সংস্কারের অভাবে রাস্তাঘাট, ড্রেনগুলো ধ্বংসের মুখে। বর্তমান মেয়র সাহেব ইনার যোগাযোগ বা অযোগ্যতা বলেন বা বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ না থাকার কারণে আমরা দিনাজপুরবাসী বঞ্চিত হচ্ছি, কাঙ্ক্ষিত সেবা পাচ্ছি না। দিনাজপুর পৌরসভা একটা ইউজিক 2 প্রকল্পের টাকা এসেছিল প্রায় 2 বছর আগে। এই টাকাটি মেয়রের জন্যই ফিরে গিয়েছে নাকি, তবে শোনা গেছে এটা মেয়র বলে এমপি সাহেবের দোষ, এমপি সাহেব বলে মেয়রের দোষ। এদিকে ইউজিসি প্রকল্পের 12.5 কোটি টাকা ফেরত যাওয়ার কথা স্বীকার করলেন পৌর মেয়র। তার দাবি, এ ব্যাপারে স্থানীয় হুইপ ও মন্ত্রীর শরণাপন্ন হলেও তাদের সহযোগিতা পাননি তিনি। হুইপ মহোদয় ওনার কাছে অনেকবার গিয়েছি, গণশিক্ষা মন্ত্রী মহোদয় ওনার কাছে গিয়েছি। 12.5 কোটি টাকা শুধু বঞ্চিত আমরা হয়নি, দিনাজপুরবাসী বঞ্চিত হয়েছে। পৌরসভার 12টি ওয়ার্ডে হোল্ডিং রয়েছে 26,000 আর ভোটার রয়েছেন 1,13,000। সময় সংবাদ, দিনাজপুর। দেশের বাইরের খবর।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএর সদর দপ্তরের বাইরে গোলাগুলির ঘটনায় একজন নিহত ও 2 জন আহত হয়েছেন। মেরিল্যান্ডের ফোর্ট মিডে অবস্থিত এনএসএর সদর দপ্তরে সোমবার এই ঘটনা ঘটে। মার্কিন গণমাধ্যম জানায় একটি গাড়ি সদর দপ্তরের গেটে আঘাত করলে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। তবে ঠিক কারা ও কী কারণে গাড়ি নিয়ে এই হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। গণমাধ্যম আরও জানায় নিহত ব্যক্তির পরনে মহিলাদের পোশাক ছিল। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার প্রায় 11,000 সেনা সদস্য এবং 19,000 বেসামরিক লোক কর্মরত রয়েছেন। জাপানে সাড়ম্বরে উদযাপন করা হচ্ছে হানামি বা চেরি ফুল দেখার উৎসব। ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা নিয়ে হাজির হওয়া শুভ্র এই চেরি ফুল দেখতে পার্কে ভিড় করছেন সবাই। অনেকেই আবার ঐতিহ্যবাহী খাবার নিয়ে পরিবারের সঙ্গে অন্যরকমভাবে সময়টি উপভোগ করছেন। চলুন দেখে আসি আমার প্রতিবেদনটি। সাকুরা বা শুভ্র সাদা গোলাপি চেরি ফুলে ছেয়ে গেছে জাপান। দেশটিতে বসন্তের বার্তা বয়ে নিয়ে আসে এই চেরি ফুল। প্রতি বছরই সাদা ফুলের সেই সৌন্দর্য বেশ খোশ মেজাজেই উপভোগ করেন জাপানিরা। জাপান জুড়ে হানামি নামে উৎসবের আমেজ নিয়ে আসে এই চেরি ফুল। প্রায় 1300 বছর আগে দেশটিতে এই উৎসব পালনের প্রথা চলে আসছে, যা চলে মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত। কেউ বা বন্ধুদের নিয়ে, আবার কেউ বা সপরিবারে হাজির হয়েছেন টোকিওর পার্কগুলোতে। কম বেশি সবাই সাথে করে নিয়ে এসেছেন সুশি, সোবাউদং এবং মোচির মতো ঐতিহ্যবাহী জাপানি খাবার। বছর শেষে পিকনিকের আনন্দে মেতেছেন তারা। আমি আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের নিয়ে এসেছি এখানে এই উৎসব পালন করতে, বছর শেষে একটু আনন্দ করতে আসা। আমি ছোটবেলায় অনেক আসতাম চেরি ফুল দেখতে। আমার মনে হয় জাপান জাপানই হতো না এই সুন্দর ফুলগুলো ছাড়া। পার্ক কর্তৃপক্ষ নিয়েছে দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা। আমাদের পার্কের চেরি ফুল খুবই বিখ্যাত। আমরা সব জায়গায় নানা দিক নির্দেশনার পোস্টার লাগিয়ে দিয়েছি দর্শনার্থীদের সুবিধার জন্য। এটা আসলে 2020 সালের অলিম্পিকের প্রস্তুতি। সাকুরা বা চেরি ফুল ফোটাকে নতুন কিছু শুরুর প্রতীক হিসেবে দেখে থাকে জাপানিজরা, আর তাই বছরের এই সময়টাকে তাদের জীবনের এক নতুন মোড় হিসেবে বিশ্বাস করেন তারা। তানজিম বুনিয়াদ, সময় সংবাদ। খেলার খবর। গঠনতন্ত্র ভেঙে বিশ্বকাপের ফাইনালে আইসিসি সভাপতি মুস্তফা কামালের বদলে চেয়ারম্যান শ্রীনিবাসনের চ্যাম্পিয়ন দলের কাছে ট্রফি হস্তান্তরে দেশ বিদেশের গণমাধ্যমে সমালোচনার ঝড় বইছে। আর আইপিএলে ফিক্সিং বিতর্কে জড়িত এন শ্রীনিবাসনের এমন আচরণে নিন্দা জানিয়েছেন দেশের ক্রিকেট সংশ্লিষ্টরাও। আইসিসির গঠনতন্ত্র বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের হাতে শিরোপা তুলে দেবেন সভাপতি। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার আইনে এমনটি থাকলেও মেলবোর্নে সেই সংবিধান ভেঙে চ্যাম্পিয়ন দলের হাতে শিরোপা তুলে দেন সংস্থাটির চেয়ারম্যান এন শ্রীনিবাসন, যার জন্য মাঠেই তাকে শুনতে হয় দুয়োধ্বনি। এরপর দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি নিয়ে খবর প্রচারিত হয়। ভারতীয় একটি পত্রিকা দাবি করেছে ট্রফি কে দিবে তা নিয়ে ফাইনালের আগের দিন একরকম বাকবিতণ্ডাও হয় আইসিসির এই দুই শীর্ষ কর্তার। তবে আইসিসির এমন আচরণে সংস্থাটির তীব্র নিন্দা জানান ক্রিকেট বিশ্লেষকরা। আইসিসির ইতিহাসে এটা একটা কালো অধ্যায় হিসেবে বিবেচিত হবে। এই ধরনের ন্যাক্কারজনক এবং এই ধরনের গর্হিত কাজ এখন পর্যন্ত কোনো স্পোর্টসে ঘটেছে বলে আমার জানা নেই। আইসিসির গ্রহণযোগ্যতা মোটেও বাড়েনি, বরঞ্চ কমেছে। অ্যাসোসিয়েট মেম্বার যারা আছে তারা হয়তো যথেষ্ট পেশি বলে শক্ত নয়, তারা নৈতিকভাবে কেউ এই ধরনের সিদ্ধান্ত কিংবা এই ধরনের কর্মকাণ্ড কিংবা বিগ থ্রির আবির্ভাব মনে প্রাণে কেউই সমর্থন করে বলে আমার মনে হয় না। আইসিসির চেয়ারম্যান শ্রীনিবাসন ভারতের ক্রিকেট বোর্ড থেকে একরকম বিতাড়িত হয়েছেন। শুধু তাই না, স্পট ফিক্সিং এও জড়িত আছে তার নাম। আর এমন বিতর্কিত ব্যক্তির হাত থেকে মাইকেল ক্লার্ক বিশ্বকাপ ট্রফি নেয় ক্রিকেটেরই মর্যাদা হানি হয়েছে বলে মনে করেন ক্রিকেট সংগঠকরা। একই সঙ্গে আইসিসি থেকে এমন দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের সরানোরও দাবি করেন তারা। অ্যান্টি কারাপশন একটি ইউনিট আছে, সেই ইউনিটের প্রথম নজরদারি করা উচিত যে এমন কোনো ব্যক্তি কি আছেন এই আইসিসির কর্মকাণ্ডে যিনি ইতিমধ্যেই দুর্নীতির সঙ্গে অভিযুক্ত। যদি সেটা তাদের
তাদের নজর এসে থাকে তাহলে তাদের ঘর থেকেই সেই শুদ্ধি অভিযান পরিচালনা করা উচিত। ক্রিকেটের সৌন্দর্যটা যদি আমরা বজায় রাখতে চাই তাহলে ইন্ডিয়ার এই ধরনের প্রভাব, এই ধরনের করাপ্টেড ব্যক্তিদেরকে আইসিসি থেকে ইমিডিয়েটলি বহিষ্কার করতে হবে। খেলার মাঠে আপনার খেলার কোনো দাম নাই, খেলা হচ্ছে টেবিলে, তখন কিন্তু আপনি ভালো খেলার অনুপ্রেরণা লাভ করবেন না। ক্রিকেটকে কলঙ্কমুক্ত এবং ভদ্রলোকের এই খেলাটির স্পিরিট ধরে রাখতে আইসিসির আরো নিরপেক্ষ ও স্বচ্ছ হওয়া উচিত বলে মন্তব্য করেন এই ক্রিকেট সংগঠকরা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই রাজধানীতে তীব্র পানি সংকট, চরম দুর্ভোগে নগরবাসী, দায় এড়াতে নানা অজুহাত ওয়াসার। ব্লগার ওয়াশিকুর হত্যার ঘটনায় 4 জনকে আসামি করে মামলা, গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে দাফন, এলাকায় শোকের ছায়া। সাক্ষী হাজির করতে বারবার রাষ্ট্রপক্ষের ব্যর্থতা, চট্টগ্রামের বহুল আলোচিত লালখান বাজার মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণ মামলার ভবিষ্যৎ অনিশ্চিত। অত্যাচার নির্যাতনে বাড়ি ছাড়া বরগুনার 14টি হিন্দু পরিবারকে আজকের মধ্যেই বসত ভিটায় ফেরত আনার আশ্বাস স্থানীয় প্রশাসনের। এবং মোবাইল ফোন ব্যবহারে উন্নয়ন সারচার্জ আরোপে অখুশি অপারেটররা, গ্রাহকরা বলছেন উন্নয়ন কাজে লাগলে বাড়তি টাকা দিতে আপত্তি নেই। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন, চার্জ স্পেস দিয়ে লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।